বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি একটি সদ্য মুক্তিপ্রাপ্ত সাউথ ইন্ডিয়ান মুভিটির নাম হচ্ছে ভার্সাঙ্গালুক্কু শেষাম। গল্পটি এমন দুজনকে ঘিরে যাদের স্বপ্ন পূরণের জন্য পার করতে হয় অনেক বাধা বিপত্তি, ছেড়ে যেতে হয় ভালোবাসার মানুষটিকেও। তো কিছু ত্যাগের পরেও তারা কি পেরেছিল সফল হতে, তাই নিয়ে আজকের এই গল্পটি। তাহলে চলো কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। বেশ শুরুতেই আমাদের বীরু নামে একটি ছেলেকে দেখানো হয়, যার পড়াশোনায় কোনো মনই ছিল না। তার শুধু নাটক থিয়েটারের প্রতি অগাধ ঝোঁক ছিল, যার ফলস্বরূপ এবারেরও পরীক্ষায় অ্যান্সারই করতে পারেনি। ফেরার পর তার পালোয়ান বাবা তাকে জিজ্ঞাসা করে আজকের পরীক্ষার প্রশ্ন কেমন ছিল। তার প্রতি উত্তরে সে কিছুই জবাব দেয় না। কিছুক্ষণের মধ্যেই তার এক বন্ধু এসে তার বাবাকে একটি প্রশ্নপত্র দিয়ে যায়, আর তার বাবা তো সে প্রশ্নপত্র দেখে বীরুকে নানা রকম প্রশ্ন করতে থাকে, আর বীরু তো কিছুই পারে না। এরপর গল্প শিফট হয়ে আমাদের একটি লোককে দেখানো হয়, যে লোক আর কেউই নয় আমাদের গল্পে বীরু। বীরু মূলত বসে বসে তার স্মৃতি ক্যাব ড্রাইভারকে বলছিল। বীরুর গল্প শুনতে শুনতে ড্রাইভার তাকে জিজ্ঞাসা করে আপনি কাকে খুঁজতে এখানে এসেছেন। প্রতি উত্তরে বীরু জবাব দেয় আমার এক বন্ধু ছিল মুরলি, যে কিনা এখানেই থাকে, তাকে খুঁজতেই মূলত আমি এখানে এসেছি। মুরলিকে আমি অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু তার খোঁজ আমি কখনোই পাইনি। অবশেষে আমি তাকে খুঁজে পেতে এই ঠিকানাটা পেয়েছি। শুনে ড্রাইভারটি বলে মুরলি নিশ্চয়ই আপনার বিশেষ কেউ, না হলে আপনি খুঁজতে তাকে এখানে আসবেন বা কেন। তখন প্রতি উত্তরে বীরু তার অতীতের গল্প তাকে শোনা শুরু করে। একবার বীরুদের গ্রামে এক নাটকের অনুষ্ঠান করা হয়, যেখানে বীরু অভিনয় করার জন্য ডিরেক্টর শেখরের কাছে বায়না ধরে, আর ডিরেক্টর শেখর যেহেতু বীরুর বাবাকে চিনত তাই তাকে কাজে নিতে রাজি হয়ে যায়। এদিকে সিন শিফট হয় ডিরেক্টর শেখরের কাছে, যে কিনা হাতে একটি লেটার নিয়ে দাঁড়িয়েছিল। লেটারটি পড়ে সে খুব ভড়কে যায়, কারণ লেটারটি লিখেছে এ নাটকের যে হিরো সে। চিঠিতে সে লিখে জানিয়েছে যে সে এ নাটকে অসুস্থতার কারণে অভিনয় করতে পারবে না। আর এদিকে ডিরেক্টর শেখরও এই নাটকের জন্য অনেক বেশি ইনভেস্টও করে ফেলেছিলেন, তো সে এ বিষয়ে অনেক চিন্তিত হয়ে যান, আর যার ফলস্বরূপ সে সকলের সঙ্গেই চিল্লাপাল্লা করতে শুরু করেন। তখনই বীরু সেখানে আসে এবং বলে যে স্যার আমাকেও কিছু কাজ দিন। তখন শেখর তাকে বলে যে এক সাহেবের বাড়ি থেকে মুরলি নামে একটি ছেলেকে নিয়ে আসতে। এখানে আমাদের মুরলি সম্পর্কে কিছু ধারণা দেয়া হয়। মুরলি যে কোনো গানের সুর চমৎকার ভাবে নকল করতে পারে। এর পরপরই বীরু বেরিয়ে যায় সে সাহেব বাড়ির উদ্দেশ্যে মুরলিকে নিয়ে আসতে। এরপর আমরা মুরলিকে দেখতে পাই, যে কিনা সাহেবের বাড়িতে পুরো গানের মাহফিল বাদিয়ে বসেছিল। এরপর যখনই বীরু সেখানে পৌঁছে মুরলিকে তার সঙ্গে যেতে বলে, মুরলি তখন সরাসরি না করে দেয়, কারণ সে অনেক ড্রিঙ্ক করেছিল। প্রতি উত্তরে বীরু তাকে একটি মিথ্যা কথা বলে, তাদের শোতে নাকি অনেক বড় এক মিউজিক প্রডিউসার আসবে। এটা শুনেই তো মুরলি সাহেবের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে তৈরি হয়ে যায় রওনা দেওয়ার জন্য। আর এরপর তারা সঠিক সময় গাড়ি চালিয়ে সে নাটকের স্থানে উপস্থিত হয়ে যায়। যদিও মুরলির এরকম ভাবে গাড়ি চালানোর জন্য বীরু একেবারে অসুস্থ হয়ে যায়। সেখানে পৌঁছানোর পর শেখর মুরলিকে বলে আজকের পুরো নাটকটা তোমারই গানের উপর ডিপেন্ড করছে, কারণ আমাদের হিরো এখানে আসতে পারবে না। এরপর যখন নাটক শুরু হয় মুরলি তার গানের মাধ্যমে সকলকে প্রাণবন্ত করে তোলে। ওদিকে মুরলির এই গানের ট্যালেন্ট দেখে বীরুও অবাক হয়ে যায়, কারণ মুরলি নানা রকম মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে, আর মুরলির অসাধারণ মিউজিকের কারণে নাটকটি সকলের প্রাণ ছুঁয়ে যায়। এরপর বীরু মুরলিকে তার গ্রামে ছেড়ে দিয়ে আসতে যায়। তাই দুজনে মিলে একসঙ্গে অনেক গল্পও করে, যেখানে বীরু মুরলিকে বলে তোমার তো এই গানের ট্যালেন্ট নিয়ে মাদ্রাজ যাওয়া উচিত ফিল্মে কাজ করার জন্য। মুরলি জবাব দেয় আমি এখানে নিজের জন্যই গান বানিয়ে শান্তিতে আছি, আমি অন্যদের জন্য গান বানাতে যাব কেন। পর মুরলি বীরুকে একটি রেকর্ডারও দেখায়, এখানে মুরলি তার সকল সুর রেকর্ড করে রাখতো। তোমাদের সুবিধার্থে আমি এখানে বলে রাখি গল্পটা হচ্ছে সেই সময়কার যখন কোনো প্রযুক্তি তেমন ভাবে ছিল না। এরপর বীরু মুরলিকে সেখানেই ছেড়ে চলে যায়। কিছুদিন পর বীরু যখন কলেজে পড়ে তখন এর সঙ্গে বীরুর আবারও দেখা হয় এবং মুরলিও বীরুকে চিনতে পারে। দেখা হওয়ার পর এরা দুজন বিভিন্ন কবিতা ও গল্প নিয়ে কথা বলতে থাকে। তখন মুরলি বীরুকে বলতে থাকে আমার ফেভারিট রাইটারে হয়তো একটি বই কলেজেই আছে, আমি ওই বইটিকেই নিতে এসেছি। ওরা দুজনে মিলে ওই বইটি লাইব্রেরি থেকে আনতে যায়। এখানে লাইব্রেরিয়ান তাদের জানায় যে এই এডিশনের একটি বই কেবল 5th ইয়ারের একটি স্টুডেন্ট অ্যানা নিয়ে গিয়েছে, তার কারণে মুরলি সেই একমাত্র বইটি পাওয়ার জন্য অ্যানার সঙ্গে দেখা করতে যায়। এরপর যখনই মুরলি অ্যানাকে দেখে তখন সে প্রথম দেখাতে অ্যানার প্রেমে পড়ে যায়। তারপরেও মুরলি ইশারার মাধ্যমে অ্যানার কাছে ওই রাইটারটির বই চায়, কিন্তু অ্যানা তার কিছুই বুঝতে পারে না। অবশেষে মুরলি অ্যানাকে একটি চিঠি লেখে। নোটবুকের মাধ্যমে চিঠিটি পড়ে অ্যানা বুঝতে পারে মুরলি বইটি চাইছে। উত্তরে অ্যানা লিখে যে আজ রাতের ভিতরে আমার বইটি পড়া শেষ হয়ে যাবে, আর আজ রাতে তুমি চাইলে বইটি আমার কাছ থেকে নিয়ে নিতে পারো। এরপর মুরলি পুনরায় অ্যানাকে লেখে আজ রাত 8টার ভিতরে কি তোমার পড়া শেষ হয়ে যাবে, তাতে অ্যানা হ্যাঁ বলে। এরপর অ্যানাও তার বাড়ি অ্যাড্রেস মুরলিকে দিয়ে দেয়। এদিকে আমরা দেখতে পাই রাত 8টা বাজার সঙ্গে সঙ্গে মুরলি অ্যানার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরই সেখানে অ্যানা এসে মুরলিকে বইটি দিয়ে দেয়। সেখানে তাদের মাঝে বেশ কিছু কথাও হতে দেখি, যা থেকে আমরা বুঝতে পারি অ্যানাও মুরলির উপর ইমপ্রেস
হয়ে গিয়েছে। এরপর আমরা দেখতে পাই প্রায় প্রতিদিনই মুরলি বিরুর সাথে দেখা করার কথা বলে সঙ্গে দেখা করে, আর ধীরে ধীরে তারা অনেক ক্লোজ হয়ে যায়। এরপর ব্যাকগ্রাউন্ড থেকে বিরু আমাদের বলে অ্যানির মা বাবা ছোটবেলায় মারা গিয়েছে, যার কারণে তার দিদি এবং দোলাভাই তার দেখাশোনা করছে। এরপর বিরু আমাদের বলে মুরলি ধীরে ধীরে তার পরিবারের সঙ্গেও ভালোভাবে কানেক্টেড হয়ে গিয়েছিল আর তাদের সবকিছু ভালোই চলছিল। এরপর আমরা দেখি অ্যানা একদিন মুরলিকে তার এক ফ্রেঞ্চ ফেভারিট রাইটারের ব্যাপারে বলছিল, আর মুরলিও ঠিক করে যে সে অ্যানাকে ফ্রেঞ্চ রাইটারটির একটি বই গিফট করবে যা কিনা মালায়াম ভাষায় ট্রান্সলেটেড ছিল। বইটি সম্পূর্ণ পড়ে মুরলি বুঝতে পারে যে বইয়ের লাস্ট অধ্যায়টি মিসিং, যেটা দেখে মুরলি খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ মুরলি ঠিক করেছিল সে অ্যানাকে বইটি উপহার দেবে। মুরলির এ সমস্যার কথা শুনে বিরু তাকে বলে যে তুমি আমাকে কাহিনীটা শোনাও, আমি তারপর লাস্ট অধ্যায়টা লিখে দেবো তোমার জন্য। এটা শুনে মুরলি তো খুবই অবাক হয়ে যায়। এরপর বিরু সব শুনে এক রাতের মধ্যে গল্পটির একটা সুন্দর এন্ডিং লিখে দেয়, আর যা মুরলির খুব পছন্দও হয়। এরপর মুরলি বিরুকে বলে তোমার তো মুভির জন্য কাহিনী লেখা উচিত, যা শুনে বিরু বলে না, এখানেই খুশি আছি। দিন মুরলি অ্যানাকে বইটি উপহার দিতে যায়, আর অ্যানাও মুরলিকে তার হাতে রান্না খাওয়ায়। উনি মুরলি অ্যানাকে তার মনের কথা বলে দেয় যে সে অ্যানাকে অনেক ভালোবাসে, আমি তোমাকে বিয়েও করতে চাই। আর উত্তরে অ্যানা কিছু জবাব না দিয়ে সোজা একটি টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। পর মুরলি যখন অ্যানাকে তার উত্তর জিজ্ঞাসা করতে চায় হ্যাঁ বা না, তখন অ্যানা তাকে সোজা এখান থেকে চলে যেতে বলে। মুখে কথা শুনে মুরলি ভীষণ রেগে যায়। এরপর মুরলি অ্যানাকে বলে আমি তোমার চোখে দেখেছি তুমি আমাকে কতটা ভালোবাসো, তাহলে তোমার এমন ব্যবহারের কারণ কি? তখন অ্যানা মুরলিকে সবকিছু বলা শুরু করে, আর সিন ফ্ল্যাশব্যাকে যায়। এখানে একদিন অ্যানা এবং তার দুলাভাই গান শুনছিল এবং কিছুক্ষণ পর অ্যানার দুলাভাই তাকে তার সঙ্গে নাচার জন্য অফার করে, আর এতে অ্যানা রাজিও হয়ে যায়। যখনই তারা নাচা শুরু করে তখন তার দুলাভাই তাকে বাজেভাবে টাচ করা শুরু করে। এরপর সে নির্লজ্জের মতো বলে আমি তোমাকে কিস করতে চাই। তার দুলাভাই তাকে জোর জবরদস্তি করতেও বাধ্য করে, আর এগুলো শুনে মুরলির তো হোশই উড়ে যায়। আর এসব বলার পর অ্যানি তাকে সোজাসুজি এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। মুরলিও এরপর সেখান থেকে রেগে চলে যায়। তারপর আমাদেরকে আবারও প্রেজেন্টে নিয়ে আসা হয়, যেখানে বিরু বলে এরপর মুরলি কোথায় যেন চলে যায়, আমি তাকে দিন খুঁজে পাইনি। এরপর যখন আমি আমার ক্লাসে ছিলাম একদিন আমার কাছে একটি লেটার আসলো, আর এরপর সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। আর যখন বিরু সে লেটারটি পড়ে তখন আমরা জানতে পারি এটি মুরলি পাঠিয়েছে। এখানে মুরলি লিখেছে তুমি যদি আমার সঙ্গে মাদ্রাজ যেতে চাও তাহলে স্টেশনে এসে অপেক্ষা করো। আর এরপরও বিরু কিছু না ভেবে সোজাসুজি স্টেশনে চলে যায়, ঠিক করে সেও মুরলির সঙ্গে মাদ্রাজ চলে যাবে। মাদ্রাজ পৌঁছানোর পর তারা দুজন স্বামী নামে একজন লোকের কাছ থেকে একটি রুম ভাড়া নেয়। তখন তাদেরকে স্বামী বলে যে আমার এই রুম থেকে অনেক বড় বড় অ্যাক্টররা বেরিয়েছে, যা শুনে তারা দুজনই খুশি হয়ে যায়। এরপর তারা দুজন রুমে নিজেদের মালামাল রেখে সোজা চলে যায় মাদ্রাজ ঘুরে দেখতে। পরদিন থেকে বিরু এবং মুরলি কাজ খোঁজার জন্য নানা জায়গায় চলে যায়, যেখানে মুরলি খুঁজছিল একজন মিউজিশিয়ানের কাজ এবং বিরু খুঁজছিল একটি রাইটারের কাজ। কিন্তু বড় বড় নানা প্রডিউসারের কাছে গিয়েও তারা কোনো কাজই পাচ্ছিল না। এভাবেই 1 মাস পার হয়ে যায়, তারা তখনও কোনো কাজের সন্ধান খুঁজে পায় না। এরপর বিরু একদিন এক প্রডিউসারের কাছে যায় এবং তাকে বলে স্যার আমাকে যে কোনো একটি কাজ দিন, আমি যে কোনো কাজই ফ্রিতে করতে পারবো। ফ্রিতে কাজ করানোর জন্য ওই প্রডিউসারও রাজি হয়ে যায় এবং তাকে দিয়ে নানা রকম ছোটখাটো কাজ করাতে শুরু করে। এদিকে মুরলিও নানা জায়গায় ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যাচ্ছিল, কিন্তু কোথাও সে কোনো কাজ পাচ্ছিল না। আর এভাবেই একদিন এক প্রডিউসার দেখছিল যে মিউজিশিয়ান ঠিকমতো ভায়োলিন বাজাতে পারছে না। তখন প্রডিউসার রেগে নতুন একজন মিউজিশিয়ানকে আনার জন্য ম্যানেজারকে পাঠিয়ে দেয়। ভাগ্যক্রমে নিচেই মুরলি ঘুমাচ্ছিল, আর সে ম্যানেজার মুরলিকে ডেকে তুলে বলে তুমি কি ভায়োলিন বাজাতে পারো? মুরলিও সাথে সাথে হ্যাঁ বলে সে ভায়োলিন বাজানো ওখানে চলে যায়। অর্থাৎ মুরলি এবং বিরু দুজনেরই কাজের ব্যবস্থা হয়ে গিয়েছিল। সন্ধ্যায় মুরলি তার পাওয়া প্রথম বেতন দিয়ে খাবার কিনে নিয়ে যায়। এরপর তারা দুজনে একসঙ্গে অনেক মজা করে খাবার খায়। এরপর আমরা দেখি বিরুর মুভি রাইটিং এর সাথে সাথে ডাইরেক্টিং এর উপরেও বেশ নেশা ধরে যায় এবং সে একটু একটু করে নানা জিনিসও শিখতে থাকে। এরকমই বড় একটি শুটিং এর সময় মুরলি দেখতে পায় হিরোকে তো বাতাস করার জন্য লোক ছিল, কিন্তু হিরোইনকে বাতাস করার মতো কেউই ছিল না। যা দেখে বিরু একটি হাত পাখা নিয়ে সে নায়িকাকে বাতাস করতে থাকে, আর এতে নায়িকাটি অনেক খুশি হয়ে যায়। নায়িকাটির নাম হচ্ছে রাধিকা। এরপর ধীরে ধীরে রাধিকা বিরুর ব্যবহার দেখে তার প্রতি ইমপ্রেস হয়ে যেতে শুরু করে, যে ব্যাপারটি বিরুও বুঝতে পারে। এরপর আমরা মুরলিকে দেখতে পাই যে কিনা মুভির মিউজিক টিমের সাথে কাজ করছিল। কাজ শেষে মুভির প্রডিউসার সকলকে সকলের পাওনা বুঝিয়ে দিচ্ছিল, আর সবাইকে জিজ্ঞেস করছিল যে কি মনে হয় আমার মুভি কি হিট হবে। তখন প্রত্যেকেই তাকে মাখন মাখানোর জন্য বলে যে আপনার মুভি তো সুপার হিট হবে, কিন্তু একমাত্র মুরলি এর কোনো জবাব দেয় না। কিছুক্ষণ পর মুরলি প্রডিউসারের সাথে দেখা করে বলে তোমার এই ফিল্মটা তো ফ্লপ হয়ে যাবে। এটা শুনে প্রডিউসার বলে আমি এই ফিল্মটি তৈরি করতে প্রচুর টাকা খাটিয়েছি, আর তুমি এগুলো কি বাজে কথা বলছো, আর আমার এই মুভিতে একজন বড় সুপারস্টারও আছে, আর তুমি বললেই হলো। তখন মুরলি জবাব দেয় যে আপনার মুভির কাহিনী ভালো না, আপনি চাইলে আমার এক রাইটার বন্ধুর কাছ থেকে কাহিনী লিখিয়ে নিতে পারেন। আর এরই মাধ্যমে এদের দুজনের ভিতরে শর্ত লেগে যায়, যদি এই ফিল্ম হিট হয়ে যায় তাহলে মুরলি নিজের গোফ কেটে ফেলবে, আর যদি এই মুভি ফ্লপ হয়ে যায় তাহলে এই প্রডিউসার নিজের দাড়ি কেটে ফেলবে।
এর পরের সিনে আমরা রাধিকাকে দেখতে পাই, কিনা কেবলই তার মুভি কাজ শেষ করেছিল। কাজ শেষে তার কাছে এই মুভির বড় হিরোটি চলে আসে এবং তার সঙ্গে খারাপ কাজ করার জন্য জবরদস্তি করতে থাকে। তখন তাকে বাধা দিয়ে রাধিকা তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর রাধিকা সোজা বীরুর কাছে যেয়ে তাকে জিজ্ঞাসা করে, আমি এখান থেকে চলে যাচ্ছি, তুমি যদি আমার সঙ্গে চলে যেতে চাও তাহলে চলে আসো, আমরা একসঙ্গে বিয়ে করব। আর শুনে কোনো কিছু না ভেবে বীরুও খুশি খুশি রাধিকার সঙ্গে সেখান থেকে চলে যায়। এরপর এভাবে একদিন মুরলি একটি নতুন গানের সুর রেকর্ড করছিল, আর যা শুনে একজন খুব বড় মিউজিক কম্পোজার তার খুব প্রশংসা করে। আর এই মিউজিক কম্পোজারটির নাম হচ্ছে ইন্দ্রা, আর যে কিনা মুরলির সঙ্গে কথায় ভুলিয়ে ভালিয়ে তাকে ড্রিঙ্ক করতে বিচে নিয়ে যায়। আর ওখানে বসে ড্রিঙ্ক করতে করতে ইন্দ্রা মিউজিক কম্পোজারদের প্রবলেম সম্পর্কে মুরলিকে অনেক জ্ঞান দিতে থাকে। যা শুনে মুরলি বলে, এজন্যই আমি মিউজিক কম্পোজার হতে চাই না, আমি স্বাধীনতার সঙ্গে নিজের গান বানাতে পছন্দ। এদিকে দেখা যায় সে প্রডিউসারের মুভিটি রিলিজ হয়ে যায়, যেটাতে আমাদের মুরলির শর্ত লাগিয়েছিল। এরপর সে প্রডিউসারটি যখন মুরলির সঙ্গে দেখা করতে আসে, আমরা দেখতে পাই তার দাড়ি অর্ধেক কেটে ফেলেছে সে, অর্থাৎ সে শর্ত পূরণ করেছে। আর আমরা এখানে বুঝতে পারি মুরলির ধারণাই সঠিক, তার তৈরি করা সিনেমাটি হিট তো হয়নি, উল্টা আরো ফ্লপ খেয়ে গিয়েছে। এরপর মুরলি সে প্রডিউসারকে বলে, তুমি যদি এবার সফলতা চাও তাহলে বীরুর কাহিনীতে কাজ করো। এরপর বীরুও তাকে তার কাহিনী শোনাতে থাকে, আর এরপর প্রডিউসারও রাজি হয়ে যায় তাদের সঙ্গে কাজটি করার জন্য। বীরুকে তার কাজের জন্য অ্যাডভান্সও করা হয়, আর যাতে মুরলিও অনেক খুশি হয়ে যায়। পর বীরু মুরলিকে বলে, আমার মুভির জন্য গান কিন্তু তোমাকেই বানাতে হবে। প্রতি উত্তরে মুরলি বলে যে না, আমি এর পর্যন্ত এখনো কোনো মুভিতে গানের কাজ করিনি, তা আমার মনে হয় না আমি কাজটি পারবো, তুমি আমাকে এত বড় দায়িত্ব দিও না। পরের সিনে আমরা দেখতে পাই মুরলি তার মেমোরি নামক গানের সিডিটি একটি বড় মিউজিক কম্পোজার ইন্দ্রার কাছে বিক্রি করে দেয়। ইন্দ্রা মূলত কৌশলে মুরলির কাছ থেকে এটা কিনে নিয়েছে, মুরলিকে নানা রকম বুঝ দিয়ে। এরপর মুরলি ইন্দ্রাকে বলে, তুমি এই গানটি আমার বন্ধু বীরুর মুভিতে ইউজ করো। আর আমরা দেখি ইন্দ্রাও ঠিক তাই করে, আর বীরু এতে রাজি হয়ে যায়। কিন্তু এখানে বীরুকে জানানো হয় না যে গানটি আসলে মুরলিরই তৈরি করা। এভাবেই ধীরে ধীরে একটু একটু করে বীরুর মুভিটি রিলিজের জন্য তৈরি হয়ে যায়। এভাবেই একদিন মুরলি রেডিওতে শুনতে পায় তার তৈরি করা মেমোরি গানটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, কিনা সে ইন্দ্রাকে দিয়ে দিয়েছিল। এখন তো সে কাউকে বলতেও পারছে না যে গানটি আসলে তার তৈরি। এটা নিয়ে সে বেশ আফসোস করছে বর্তমানে, আর যার ফলস্বরূপে ডিপ্রেশন তাকে অ্যালকোহল অ্যাডিক্টেড করে ফেলে, আর যার কারণে তার গানের উপর থেকে মনই উঠে যেতে শুরু করে। এভাবেই দিন অতিবাহিত হতে থাকে, আর মুরলির অবস্থা আরো খারাপ হতে থাকে। ঠিক এভাবেই একদিন বীরু মুরলির বাড়িতে এসে হাজির হয়, আর মুরলিকে অবস্থায় দেখে অবাক হয়ে যায়। পরবর্তীতে মুরলি এবং বীরু দুজনে মিলে বাহিরে চা খেতে যায়, যেখানে বীরু মুরলিকে জানায় যে সে রাধিকার সাথে বিয়ে করতে যাচ্ছে এবং আর মুরলিকে বিয়েতে অবশ্যই আসতে হবে। এরপর বীরু মুরলিকে নিজের ক্যারিয়ারের উপরও মনোযোগ দিতে বলে। তারপর সেখান থেকে সে চলে যায়। তাদের এ সকল কথাবার্তা গেস্ট হাউসের মালিক স্বামীও শুনে ফেলে এবং বলে, মুরলি তুমি এরকম তো আগে ছিলে না। যার প্রতি উত্তরে মুরলি স্বামীকে সব খুলে বলে যে মেমোরিজ আসলে তার তৈরি করা গান। যা শুনে স্বামী তার উপর খুবই ক্ষেপে যায়, বলে ওই ইন্দ্রা এক নম্বরে ফ্রড, ও সকল মিউজিক কম্পোজারদের এইভাবে কথায় ভুলিয়ে ভালিয়ে নিজের সকল মিউজিকে কৃতিত্ব নিয়ে নেয় এবং অন্যদেরকে নিজেকে খুবই সিধে সাদা একজন লোক হিসেবে উপস্থাপন করে। আজ পর্যন্ত ইন্দ্রা অনেক মিউজিক কম্পোজার এবং সিঙ্গারদের এভাবে পথে বসিয়ে দিয়েছে, যা শুনে মুরলির তো হোশই উড়ে যায়। এরপর মুরলি সোজা গিয়ে হাজির হয় ইন্দ্রার বাড়ির সামনে এবং বলে, ইন্দ্রা তুমি কি দয়া করে বীরুকে বলতে পারবে যে মেমোরিজ গানটি আসলে আমি বানিয়েছি? যা শুনে ইন্দ্রা উল্টো মুরলিকে বেজ্জতি করে সেখান থেকে তাড়িয়ে দেয়। ইন্দ্রার করা অপমানের কথাগুলো মনে করে মুরলি আবারও অনেক ড্রিঙ্ক করে। এরপর সোজা গিয়ে হাজির হয় বীরুর বাড়ির সামনে। বীরু তো তাকে অবস্থায় দেখে খুবই হতবাক হয়ে যায়। এরপর বীরু মুরলিকে বলে, তুমি কালকে এসো, কালকে আমরা একসাথে কথা বলবো। তবুও মুরলি কোনো কথা না শুনে সোজা ঘরের ভিতর ঢুকে বীরুকে বলে, যখন তোর নতুন মুভি বের হবে তখন সে মুভির জন্য আমিই গান বানাবো। যা শুনে বীরু মুরলিকে বলে, তুই তো একবারই বানালি না, তুই আবার দ্বিতীয়বার কি বানাবি? যা শুনে মুরলি ভীষণ কষ্ট পায়। আসলে মুরলি মূলত এখানে তাকে তার মেমোরিজ গানটির আসল কপি শোনানোর জন্য এসেছিল, কিন্তু বীরু তো উল্টো মুরলিকে আরো অপমানিত করে দিল। এরপর মুরলি সেখান থেকে চলে যাওয়ার পর বীরু সেই রেকর্ডারটি পায় এবং সেটা অন করে সে মেমোরিজ গানটি শুনে বুঝতে পারে এটা আসলে মুরলিরই তৈরি এবং সে নিজের সকল ভুল বুঝতে পারে, যার কারণে সে সোজা কান্না করে দেয়। তারপর বীরু এক মুহূর্ত দেরি না করে সোজা হয়ে যায় মুরলির খোঁজে, কিন্তু সেখানে যে বীরু জানতে পারে মুরলি তো কখনই বের হয়ে গিয়েছে। এরপর বীরু ইন্দ্রার কাছে গিয়ে ইন্দ্রার অনেক ধোলাই করে তার এই কুকৃতির জন্য। এরপর সিন একবারে প্রেজেন্টে নিয়ে আসে, যেখানে বীরু এসব কাহিনী সবকিছু তার ড্রাইভারকে বলছিল, যেখানে আমরা জানতে পারি বীরুর প্রথম মুভিটি অনেক সুপারহিট হয়েছিল, যার কারণে তাকে আর পিছে ফিরে তাকাতে হয়নি। এরপর তার আরো অনেক মুভি সুপারহিট হয়েছে, কিন্তু কিছুদিনের মধ্যেই তার সব মুভি হতে শুরু করে, যার
কারণে তার ক্যারিয়ার আবারও ধস খায়। আর সে সময় একদিন মুরলির কল আসে তার কাছে, যে কিনা তাকে তার এই ডাউনের জন্য অনেক বেশি অভিনন্দন জানাচ্ছিল। এরপর অনেক বছর কেটে যায়, মুরলি আর বীরুর আর কোনো কথাবার্তাই হয় না। যদিও 1 বছর আগে বীরু তার স্ত্রী রাধিকার চিকিৎসার জন্য এই শহরে এসেছে। সে হঠাৎই একদিন এক ভায়োলিনের শব্দ শুনতে পায়, যেটা কিনা সেই সুর যা কিনা একমাত্র মুরলি বাজাতো। তারপর বীরু অনেক কষ্টে মুরলিকে খুঁজে পায়। আমরাও দেখি মুরলি প্রচন্ড বুড়া হয়ে গিয়েছে। এরপর মুরলি বীরুকে বলে, ওখান থেকে ফিরে আসার পর আমি এক বড় মিউজিক ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট হয়ে যাই, আর যার কারণে আমি এখানে থাকতে শুরু করেছি। এরপর মুরলি বীরুকে তার ফিল্ম ফ্লপ হওয়ার জন্য কারণ জিজ্ঞাসা করে, যার উত্তরে বীরু বলে যে আমার কাহিনী ধীরে ধীরে খারাপ হতে শুরু করে, যার কারণে কেউই আমার কাহিনীর উপর মুভি বানাতে চায় না। এরপর বীরু মুরলিকে তার লেখা নতুন 3টি কাহিনীও দেখায় আর বলে, এত বছরে আমি এই মুভিগুলো লিখেছি, যদি তুমি সময় পাও তাহলে এগুলো একবার পড়ে দেখো। এরপর বীরু একদিন মুরলিকে এক বিরাট মিউজিক কম্পোজারের কাছে নিয়ে যায়, যেখানে মুরলি জানতে পারে এটা হচ্ছে ইন্দ্রার বাড়ি, আর ইন্দ্রা আজ থেকে অনেক বছর আগেই মারা গিয়েছে। আর আজ হচ্ছে ইন্দ্রার ডেথ অ্যানিভার্সারি। আর সেখানে কিছু লোক ইন্দ্রার সেই গানটি নিয়ে, মানে মেমোরিজ গানটি নিয়ে অনেক সমালোচনা করছিল, যা দেখে মুরলি ভাবে যদি আমি তাকে সেই গানটি না দিতাম তাহলে আজ মানুষ আমাকে নিয়ে এভাবে সমালোচনা করত। তখনই তাদের সঙ্গে একটি ছেলের দেখা হয়, যে কিনা একটা বিরাট বড় মুভির ডাইরেক্টরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিল, এবং সে হচ্ছে বীরুর অনেক বড় একজন ভক্ত। ছেলেটি বীরুকে দেখে বলে যে আপনার মতো রাইটারের লেখা থেকে আজও আমার মতো অনেকে শিক্ষা গ্রহণ করে। এরপর প্রদীপ বাড়ি যাওয়ার জন্য চলে যেতে থাকে। তখনই মুরলি তাকে বলে যে তুমি চাইলে আমাদের সঙ্গে যেতে পারো। তো এতে প্রদীপও রাজি হয়ে যায়। এরপর গাড়িতে মুরলি বীরুর লেখা একটি কাহিনী প্রদীপকে দিয়ে বলে, আজকে যদি আমি এরকম কাহিনী বানাই তাহলে কেমন হবে। কাহিনীটি পড়ে প্রদীপ তাদেরকে জানায় মুভিতে কিছু চেঞ্জেস আনতে হবে, তাহলে মুভিটি সুপারহিট হবে। এরপর তারা 3 জনে মিলে মুভিটির কাহিনী সংস্কারে কাজে লেগে যায়। কিছুদিন পর প্রদীপ তাদেরকে একজন বড় লোকের সঙ্গে দেখা করে, যে কিনা তাদের মুভিতে ইনভেস্ট করার জন্য তৈরি ছিল। মিটিং শেষে সে লোকটি তাদের মুভিতে ইনভেস্ট করার জন্য রাজি হয়ে যায় এবং তাদের মুভির কাজও শুরু হয়ে যায়, যেখানে তারা 3 জন মিলে অনেক পরিশ্রম করে আর প্রদীপের ক্রিও এখানে কাজ করতে শুরু করে। এভাবে হঠাৎই তারা একদিন নিউজে দেখতে পায় যে রাহুলের অফিসকে সিল করে দেওয়া হয়েছে, কারণ রাহুল নাকি নারায়ণ 2 নম্বরই কাজের সঙ্গে যুক্ত ছিল, আর যার জন্যই সে তার ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করার জন্য সিনেমাতে করার জন্য রাজি হয়। আর এই কাণ্ডের পর তাদের সিনেমা সেখানে আটকে যায়। সকলেই প্রচন্ড হতাশ হয়ে যে যার বাড়ি ফিরে যায়। আর এভাবে বেশ কিছু সময় কেটে যায়। মুরলি একদিন একা একা ভায়োলিন বাজানোর সময় তাকে হঠাৎ অ্যানি দেখে নেয়, যাকে দেখে মুরলিও শুধু তাকিয়ে থাকে। এরপর অ্যানি মুরলিকে তার জীবন সম্পর্কে নানা কথা বলতে শুরু করে, যেখান থেকে আমরা জানতে পারি অ্যানির বিয়ে হয়েছে এক বিরাট মুভি ডিস্ট্রিবিউটরের সঙ্গে এবং তাদের 2টি মেয়েও রয়েছে। এরপর মুরলিও নিজের সম্পর্কে বলতে শুরু করে যে আমরা একটি মুভি বানাচ্ছিলাম, কিন্তু এখন তা বন্ধ হয়ে গিয়েছে। আর শুনে পরদিনই অ্যানি তার হাজবেন্ডের সাহায্যে এক বিরাট মুভি প্রডিউসারের সঙ্গে মুরলিদের পরিচয় করিয়ে দেয়। বীরু এবং মুরলি দুজনে যখন খুশি হয়ে সে প্রডিউসারের সঙ্গে দেখা করে, তখন জানা যায় তিনি হচ্ছেন বীরু ডিরেক্ট করা প্রথম মুভি প্রডিউসারের ছেলে এবং তিনি এই কাজের জন্য রাজিও হয়ে যান, তবে এক শর্তে, এই মুভিতে যদি কোনো বড় সুপারস্টার অভিনয় করে তাহলেই তিনি এই মুভিতে ইনভেস্ট করবেন। আর এই শর্তে বীরু এবং মুরলি দুজনেই রাজি হয়ে যায় এবং ডিল পাকা হয়ে যায়। কিন্তু পরবর্তীতে দেখা যায় কোনো সুপারস্টারই বীরুদের মুভিতে কাজ করার জন্য রাজি হয় না। তখন প্রদীপের বন্ধু সঞ্জয় তাদেরকে এক অ্যাক্টরের কথা বলে, যার প্রথম মুভি অনেক হিট ছিল কিন্তু বর্তমানে তার কোনো মুভি চলে না। আর যার ঠিকানা পেয়ে মুরলি এবং বীরু দুজনেই পৌঁছে যায় সে অ্যাক্টর নিতিনের কাছে। কিন্তু এখানে আমরা বীরু এবং মুরলিকে একটু চিন্তিত দেখতে পাই তাদের এই নিতিনকে নিয়ে কাজ করানোর জন্য। তবুও তারা অবশেষে নিতিনের সঙ্গে দেখা করে। প্রথমে তো নিতিন তাদের সঙ্গে খুবই অ্যাটিটিউড দেখায় যে তার কাছে মুভির কোনো কমতি নেই, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে মুভিতে কাজ করার জন্য রাজি হয়ে যায় এবং পরের দিন থেকে তাদের মুভির কাজ শুরু হয়ে যায়। কিন্তু এখানে নিতিন বীরুর অনেক বিদ্রুপ করে, কারণ বীরুর অনেক হয়ে গিয়েছে। আর যার উত্তরে প্রদীপ তাকে বলে, তুমি বীরুর মুভি সম্পর্কে কিছুই জানো না, তুমি যদি খোঁজ করে দেখো তাহলে তুমি বীরুর পরিচয় জেনে অবাক হয়ে যাবে। বীরু যায় নিতিনকে সিন সম্বন্ধে কিছু ধারণা দিতে, যেখানে নিতিন বীরুকে সম্পূর্ণ ইগনোর করে। এরপরেও বীরু মাইক হাতে সকলকে সবকিছু রেডি করতে বলে এবং সিন শুরু করতে বলে। আর যাতে আমরা দেখতে পাই ফার্স্ট সিনে খুবই ভালো মতোই তাদের শুট হয়ে যায়, যা দেখে সকলেই অবাক হয়, প্লাস নিতিনও স্বীকার করে না যে বীরু অনেক ট্যালেন্টেড এবং বীরুই একমাত্র পারে নিতিনকে আবার সুপারস্টার বানাতে। পর নিতিনও যেভাবে বীরু বলে ঠিক সেভাবে লক্ষ্মী ছেলের মতো করা শুরু করে আর মুভির কাজও অনেক জোরে জোরে চলতে থাকে। তখনই একদিন জানা যায় যে তাদের মুভি প্রডিউসারের একটি কোম্পানি ট্যাগ করে ফেলেছে এবং তাদের মুভির কাজ আবার বন্ধ হয়ে যায়। তখন একবারে বীরু আশাই ছেড়ে দেয় মুভি তৈরি করার। তখন বীরুর এই অবস্থায় মুরলি তাকে অনেক সাহস দেওয়ার চেষ্টা করে, কিন্তু বীরু তাও হাল ছেড়ে দেয়। এরপর সিন একেবারে প্রেজেন্টে চলে আসে, যেখানে ড্রাইভার জিজ্ঞাসা করে, তো স্যার এরপর কি আপনাদের মুভিটি আর তৈরি হয়েছিল? তবে বীরু জবাব দেয় যে আমরা তো ভেবেছিলাম মুভিটি হবেই না, কিন্তু একদিন নেশার ঘরে নিতিন এমন একটা কাজ করে ফেলে। এরপর সিন আবারও পাস্টে চলে যায়। আমাদেরকে দেখানো হয় নিতিন নেশার ঘরে সরকারকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলে।
বলে, যা তার ফ্রেন্ডরা ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেয়। এরপর নিতিন অনেক ভাইরালও হয়ে যায় এবং তার আগের পপুলারিটি আবার ফেরত আসে। মানুষ এখন সব ছবিতেই শুধু নিতিনকে দেখতে চায়। নিতিনের এরপর টাকা পয়সাও এমন হুড় করে বাড়তে থাকে যে বীরুর মুভিতে ইনভেস্ট করার সক্ষমতা নিতিন একাই রাখে। এরপর দেখা যায় নিতিনের ফ্যান ফলোয়াররা নিতিনের নতুন মুভির জন্য উপচে পড়ে আন্দোলন করতে শুরু করে। এরপর দেখা যায় জায়ানের কাছে এই মুভির শেয়ারের জন্য ফোন কল বেড়ে যায় এবং জায়ানও এর মাধ্যমে অনেক টাকা কামাই করে নেয় আর মুভির কাজ পুনরায় শুরু হয়ে যায়। কাজ শুরু হওয়ার পর বীরু যায় মুরলির সঙ্গে দেখা করতে। সে যেখানে যে জানতে পারে যে মুরলি অনেক আগে এখান থেকে চলে গিয়েছে এবং সে তার সব একটি ফাইলের মাধ্যমে বীরুকে দিতে বলেছে। এরপর মুভিতে গান মিক্সিং এর সময় বীরুকে বলা হয় যে মুরলি একজন মিউজিক জিনিয়াস ও প্রত্যেকটা সিনের উপর ভিত্তি করে সুন্দর করে গান বানিয়েছে। সিন আবারও প্রেজেন্টে আসছে যেখানে বীরু বলছে যে আজ আমাদের মুভি রিলিজ ডেট আর আমি তাই মুরলিকে খুঁজছি যে আমি মুরলির সাথে একসঙ্গে বসে মুভিটা দেখবো। এরপর সিন মুভি থিয়েটারে আসে যেখানে মুভির শুরুতে মানুষ কোনো রিয়াকশন না দিলে এদের মাঝে থাকা নীতির মনে করে এই মুভিটিও হয়তো ফ্লপ হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় মানুষ প্রত্যেকটা সিনে হাসা শুরু করে। তার মানে এই মুভিটি তাদের সার্থক হয়েছে। প্রত্যেকেই মুভিটা ভীষণ এনজয় করে। এরপর দেখা যায় বীরু খুঁজতে খুঁজতে মুরলির কাছে পৌঁছে যায় এবং বলে আজকে আমাদের মুভিটা রিলিজ হয়েছে এবং মানুষ খুব এনজয় করেছে। এরপর তারা তিনজন বের হয়ে যায় মানুষের এই মুভির প্রতি রিয়াকশন দেখার জন্য। যেখানে ড্রাইভার খুব স্লোলি গাড়ি চালাচ্ছিল, যেটা দেখে মুরলি ড্রাইভারকে গাড়ি থেকে নামিয়ে নিজে চালানো শুরু করে। আর ঠিক প্রথমবারের মতোই বীরুকে নিয়ে যখন সে গাড়ি চালিয়েছিল ঠিক সেভাবে অনেক জোরে গাড়ি চালায় আর এতে বীরু অনেক খুশিও হয়। এরপর তারা দুজন থিয়েটারের বাইরে পাবলিকের হাসার শব্দ শুনে বুঝতে পারে যে তাদের মুভি আসলে অনেক সুপারহিট হয়েছে আর তাদের খুশিতে ভরা চেহারার মাধ্যমে অসাধারণ সাউথ ইন্ডিয়ান মুভিটি এখানেই শেষ হয়ে যায়। খুবই সিম্পল হলেও মুভিটি আমাদের সকলের জন্য অনেক শিক্ষণীয় ছিল যে জীবনে যত যাই কিছু হয়ে যাক না কেন নিজের স্বপ্ন থেকে কখনো দূরে। মুভিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ মুভিটিকে লাইক করে দিও আর এরকম আরো নতুন নতুন সাউথ ইন্ডিয়ান এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।